স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার দায়ে জোরালো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ছিনতাই ডাকাতি ঠেকাতে কিছুই করতে পারছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। একের পর এক চুরি, ছিনতাই, লুটের ঘটনায় টালমাটাল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। অভিযোগ উঠেছে এ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা। জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ উপদেষ্টার পদত্যাগ ও সারা দেশে ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জোহা চত্বরের সামনে এই কর্মসূচিতে তারা অভিযোগ করেন, রাস্তায় নামলেই মানুষ ছিনতাই, ডাকাতির শিকার হচ্ছে। তারা আমাদের জীবনের নিরাপত্তা দিচ্ছে, জন্য তো তাদেরকে বসানো হয়েছে, তাই না? তারা যদি এরকম নীরব ভূমিকা পালন করে তাহলে তো তাদের সেখানে থাকার প্রয়োজন নেই। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এটা জানিয়ে দিতে চাই, দেশের আইন শৃঙ্খলা যেই অবনতি ঘটেছে সেই আইন শৃঙ্খলা অবনতির জন্য তিনি একমাত্র দায়ী। এই স্বরাষ্ট্র উপদেষ্টার যে ক্ষমতার সময়ে গত 6 মাস ধরে সে দৃশ্যমান কোনো কিছু পদক্ষেপ নিতে পারেনি এবং তার সময়ে দেশের অস্থিরতা বেড়ে গিয়েছে। একই দাবিতে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। প্রতিবাদ জানানো হয় সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির ঘটনার। নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে কুড়িগ্রামে ব্লকেট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। নারীদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে আরো কঠোর হওয়ার দাবি তাদের। আমাদের প্রশাসন ঠিক না, আমাদের দেশে আইন ঠিক নেই। দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারিনি। আজকে সবাই সবার ক্ষমতা নিয়ে বিজি। যদি আমাদেরকে সিকিউরিটি দিতে পারে, পুলিশ আমাদেরকে যদি সবকিছু দিতে পারে, আমরা আন্দোলন করব না। ধর্ষণ ও হত্যাসহ নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করেছে ছাত্র জনতা। জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যর্থতার দায়ে এখনই সরে দাঁড়াতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে। দেশব্যাপী ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন নিয়ন্ত্রণ করতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুর ও ঝালকাঠিতেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। আইন শৃঙ্খলা নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে পুরো দোষ চাপিয়েছেন শেখ হাসিনার সরকারের দোসরদের উপর। অভিযোগ করলেন, কোটি কোটি টাকা খরচ করে পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। একই সুরে কথা বলেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমও। দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেছেন তারা। এই সময় আইন উপদেষ্টা বলেছেন, ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করা হচ্ছে, বিশেষ করে পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগ। আইজিপি বলেছেন, একটি গোষ্ঠী চায় না দেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। ছিনতাই রোধে রাজধানীতে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট মাঠে নামবে বলেও জানিয়েছেন তিনি। কথিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। ঢাকা সিটিতে স্পেসিফিক্যালি নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট। আসলে এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মেলে না। তো এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সেটাই আমরা নেওয়ার চেষ্টা করছি। সারা দেশে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, তার মধ্যে উপদেষ্টারা যে বলছেন, সবকিছু নিয়ে আমাদের সঙ্গে আরও কথা বলার জন্য বার্তাকক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামান। ফরহাদুজ্জামান, আপনাকে স্বাগত। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার প্রতিবেদন দেখলাম, পাশাপাশি সারা দেশের একটা চিত্র আমরা দেখানোর চেষ্টা করলাম। সেখানে একটা জিনিস আমার কাছে খুব কানে লেগেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই পরিস্থিতির মধ্যে বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। নাকি সন্তোষজনক? আপনি কি দেখেন? না, স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছে আমার কাছে মনে হয়েছে যে বিগত সরকার যেগুলো আসলে দিত, আগের মতো বক্তব্য দিত, ঠিক তেমনইভাবেই বলেছেন। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক কিনা সেটা আপনি সারা দেশের চিত্রই দেখেছেন, যে কিভাবে সাধারণ মানুষ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে। আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকেই কিন্তু রাজধানী সহ সারা দেশে যারা রাস্তায় নেমেছেন বা নামছেন বা চলাফেরা করছেন, তারা অনেকটাই অনিশ্চয়তার মধ্যে ভুগছেন। আসলে তারা অনেকটা জীবন নিয়ে ফিরতে পারবেন কিনা এমন আশঙ্কাও জানিয়েছেন। এরই মধ্যে আমরা গতকালই দেখেছি যে রাজধানীর বনশ্রীতে একদম প্রকাশ্যেই একদম গুলি করে তার কাছ থেকে সর্বস্ব লুট করে নিয়ে গেছে। তার কিছুক্ষণ পরেই কিন্তু মোহাম্মদপুরেও ঠিক একই কায়দায় ছিনতাই হয়েছে। এরও আগে আমরা দেখেছি যে মগবাজার সহ রাজধানীর উত্তরাতে বিভিন্ন জায়গাতে
প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে যারা ঘুরছেন এবং দল বেঁধে এবং বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনাও কিন্তু ঘটেছে। এরপরেও আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে বলছেন যে পরিস্থিতি সন্তোষজনক, আমি জানি না আসলে তিনি কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, এবং তিনি বলেছেন যে আগের থেকে পরিস্থিতি অনেকটাই উন্নতি। আপনি দেখেছেন যে আমাদের দেখেছি যে গত জানুয়ারি মাসেই কিন্তু 294টি খুনের ঘটনা ঘটেছে, এবং শুধু এই মাসেই এই 20 তারিখ পর্যন্ত রাজধানীতে প্রায় 36টি হত্যাকাণ্ড হয়েছে। এর বিপরীতে সারা বাংলাদেশে গত জানুয়ারি মাসে প্রায় 1094টি ধর্ষণ, হত্যা এবং 1000টি নারী এবং শিশু নির্যাতন হয়েছে। পাশাপাশি বিভিন্ন বাসেও কিন্তু আপনি দেখেছেন ডাকাতির পাশাপাশি নারীদেরকে শ্লীলতা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় খুন হয়েছে। এবং গত শুক্রবারে আপনি দেখেছেন যে শুধু ঝিনাইদহে একসাথে 3টা খুন করা হয়েছে। এর কোনোটির কিন্তু বেশিরভাগই কিন্তু আসামি গ্রেপ্তার হয়নি, এবং আমাদের কাছে যারা অভিযোগ করেছেন তারা বলছে যে তারা এখন আগে যেমন রাতে বা সন্ধ্যায় বের হতে কিছুটা ভয় থাকলেও এখন তারা পুরোটাই আসলে মানে ভয়ের মধ্যে আর তারা কাজ করছেন। এবং সাধারণ ফরহাদ, এর মধ্যে কিন্তু একটা জিনিস মানে স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে 5ই অগাস্টের সঙ্গে তুলনা করছেন এখনো, কিন্তু 5ই অগাস্ট চলে গেছে 7 মাস, সেটি সম্ভবত উনি হয়তো কোনো কারণে মানে ফিল করতে পারছেন না। কিন্তু এই জায়গাটা একটা জিনিস খেয়াল করেছেন, কালকে রাত্রেও স্বরাষ্ট্র উপদেষ্টা, আজকে আইন উপদেষ্টা একটি গোষ্ঠীর উপর কিন্তু দায় দিয়ে দিলেন। মানে এই যে বিচারের মানে এটাকে কি বলে, একজনকে দায়ী করা, আওয়ামী সরকারের আমল আমরা দেখেছি কোনো কিছু হলেই সঙ্গে সঙ্গে দায় দিয়ে দেওয়া, অমুক করেছে, বিএনপি করেছে, এখনও একই অবস্থা চলছে। তাতে মূল অপরাধীরাতেও বেরিয়ে যাওয়া বা ফাঁকফোকর গলিয়ে বাইরে চলে যাওয়ার সুযোগটা পেয়ে যায়, তাই না? আমিও সেটাই মনে করি, কারণ হচ্ছে আপনি দেখেছেন যে আমরা আগেও দেখেছি যে কোনো কিছু একটা হলেই বিরোধী দল বা যখন যারা আসলে ক্ষমতার বাইরে থাকে তাদের উপরেই দায় চাপানোটা হয়। কারণ এটা চাপানোটা আমার কাছে মনে হয় যে অনেকটাই সহজ হয়, কারণ সেক্ষেত্রে দায় এড়ানোটা থাকে। আমাদের কাছে অপরাধ এবং সমাজ বিশ্লেষকরাও বলেছেন যে এই দায়টা আসলে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই এড়াতে পারে না, কারণ আইনশৃঙ্খলা বাহিনীর উচিত যারা অপরাধী তাদের থেকে আরও অনেক এগিয়ে থাকা। কিন্তু আমরা দেখছি যে অপরাধীরাই আসলে এগিয়ে থাকছেন, কারণ তারা একটা জিনিস তারা বুঝে গেছেন যে আসলে অন্যায় করার পর তাদের শাস্তির যে বিষয়টা আছে সেটা কিন্তু হচ্ছে না, যার কারণে তারা কিন্তু কন্টিনিউসলি আসলে এই অন্যায়গুলো করে যাচ্ছেন। এবং আরেকটা বিষয় আমরা দেখেছি যে বিভিন্ন সময় এই ছোটোখাটো বিষয়গুলোতে বা অনেক বিষয়গুলোতেও যখন আসামি গ্রেপ্তার করে পুলিশ, এবং সাথে সাথেই কিন্তু তারা আবার বের হয়ে আসছেন এবং একই কায়দায় কিন্তু যে অপরাধগুলো করছিল সেই অপরাধগুলো কিন্তু করেই যাচ্ছে। আরেকটা যে রাজনৈতিক যে বিষয়টা আপনি বললেন, আমি ধরেই নিলাম যে তারা আসলে অপরাধ করছে, কিন্তু তাহলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আসলে কী করছে? আমরা পাশাপাশি দেখছি এখন কিন্তু সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সবাই কিন্তু মাঠে আছেন। এরপরেও কিন্তু প্রকাশ্যেই কিন্তু যে ঘটনাগুলো আপনি দেখেছেন এগুলো কিন্তু প্রতিটি ঘটনাই কিন্তু প্রকাশ্যে ঘটেছে এবং সবার সামনেই ঘটেছে, এবং ধারালো অস্ত্র দিয়ে এবং ফায়ারিং হয়েছে, কোপানো হয়েছে। এটা একদম সন্ধ্যার পর থেকেই আমরা গত এই 6 মাসের যে আপনি চিত্র দেখছেন সেই চিত্র কখনোই সন্তোষজনক বলছেন না। তারা বলছেন যে এই কারণেই কিন্তু তারা শান্তিতে থাকতে চায়, তারা নিরাপদে থাকতে চায়, সেটা কিন্তু তারা পাচ্ছেন না। একটা জায়গায় আজকে আইন উপদেষ্টা যেটা বললেন যে প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর হয়ে গেছে, তো ভঙ্গুর হয়ে গেছে প্রতিষ্ঠানগুলো, সেগুলো ঠিকঠাক করার মতো যথেষ্ট সময় পাওয়া গেছে। পাশাপাশি সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে, তারাও কি নীরব দর্শকের ভূমিকা পালন করছে? না হলে এইরকম ডেভিল হান্ট চলার সময়, এখন কিন্তু ডেভিল হান্টটা চলছে, এর মধ্যে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আসলে কি হান্ট করব আমরা? কি হান্ট করলে এটা থামবে? হ্যাঁ, সেই প্রশ্নটা আমারও, যদিও আমি কালকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ছিলাম না, ওনাকে থাকলে আমি হয়তো প্রশ্নটা করতাম, শয়তান ধরার ক্ষেত্রে সেই শয়তানটাই যদি আবার প্রকাশ্যে এইভাবে অপরাধ চালিয়ে যায় তাহলে কোন ডেভিলগুলো আসলে তারা ধরছেন। এবং রাজনৈতিক যে বিষয়টা আমি আবার একটু বলি, রাজনৈতিক বিষয়টা তিনি বলেছেন যে তাহলে আমরা তো জানি যে একটা গোষ্ঠী চলে দেওয়ার পর তারা যে কোনো অরাজকতা সৃষ্টি করতে চাইবে, তাহলে সেই দায়টাও যদি তাদের উপর দেয়, সেই দায়টা আমার কাছে মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টার উপরেই যাওয়া উচিত। এবং সেটার জন্যই কিন্তু সারা দেশে বিক্ষোভ, শিক্ষার্থী সহ সারা দেশে বিক্ষোভ করেছেন, এবং তারা বলছেন যে 5 আগস্টের পরে। ফরহাদ, খুব ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে সাভার সেনানিবাসে আয়োজিত সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনী এখন মাঠে কাজ করছে। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে, যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, কোনো ধরনের উশৃঙ্খল কাজ যেন না হয়, এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। দলীয় পদবীর প্রশ্নে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া অনেকটাই থমকে আছে। এ নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তাদের।
তবে গত কয়েকদিনের সিরিজ মিটিংয়েও কোনো সুরাহা হয়নি। সংকট যে কাটেনি শনিবার দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম আহ্বায়কের ফেসবুক পোস্টেই তা স্পষ্ট হয়ে ওঠে। নাগরিক কমিটির মুখপাত্র অবশ্য জানিয়েছেন তাদের প্ল্যাটফর্মে যে কেউ যুক্ত হতে পারবেন, তবে এখনও ঠিক হয়নি কারা আসছেন। এ মাসের শুরু থেকে ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়। এ নিয়ে দফায় দফায় বৈঠক করে জাতীয় নাগরিক কমিটি। এদিকে শুক্রবার রাতে দুই উপদেষ্টার সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, যা নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো সম্পর্কে এক ধরনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকে। এর মধ্যে শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যেখানে তিনি লিখেছেন জাতীয় নাগরিক কমিটিতে বর্তমানে অনেক ক্ষেত্রেই প্রপার প্রসেস এবং ট্রান্সপারেন্সির অভাব আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের সমস্যা যেন নতুন পার্টিতে না থাকে সেজন্য নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। এ বিষয়ে জানতে চাইলে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, নতুন এই রাজনৈতিক দলে যে কেউ আসতে পারেন। এই রাজনৈতিক সংস্কৃতি আছে এবং ডেমোক্রেসির চর্চা সেটা যাতে ক্লিয়ার থাকে সেটা আমরা চেষ্টা করব এবং সেখানে এই স্ট্রাকচারে আমরা যাতে নতুন নেতৃত্ব এবং একাধিক নেতৃত্ব তৈরি হয় এমন স্ট্রাকচার যাতে হয় সেটা আমরা চেষ্টা করব। সবকিছু ঠিকঠাক করে 28শে ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে এমন আভাস দেন তিনি। আগামীকাল কোনো সম্ভাবনা নাই। আমরা আমাদের প্রস্তুতি কমিটির একটা মিটিং আছে, আমরা মোটামুটি যদি ওখানে কিছু বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে তবে ফেব্রুয়ারির মধ্যেই আমরা রাজনৈতিক দল নিয়ে আসব। উপদেষ্টার পদ থেকে নতুন এই রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করি এই বিষয়টা নিয়ে। আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ। নূপুর, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। একটা জিনিস যেটা আপনি তুলে আনলেন তাতে আজকে মোটামুটি পরিষ্কার হলো যে 28 তারিখে তাদের আর মাত্র 3 দিন পরে তাদের নতুন দল ঘোষণা হচ্ছে। এখনও যদি পদ পদবি নিয়ে টানাহেঁচড়া থাকে তাহলে একটা জোড়াতালি হবে না? দেখুন, টক অফ দ্য কান্ট্রি এই মুহূর্তে যেটি সবচেয়ে আলোচনার বিষয় সেটি হচ্ছে কবে আসছে ছাত্রদের রাজনৈতিক দল, আর এইটিকে কেন্দ্র করে নানা মহলে নানা ধরনের বিতর্ক চলছে। আমরা কিন্তু এই বিতর্কের দেখতে গিয়ে আমরা খুঁজে পেয়েছি অনেক সামনে অনেক বিষয় চলে এসেছে। আমরা এর আগেও দেখেছিলাম, এর আগে আমার একটি প্রতিবেদন করেছিলাম, সেখানেও কিন্তু দেখেছিলাম কবে আসছে এটা নিয়ে আলোচনা ছিল। কিন্তু এই যে বিতর্কের যে প্রশ্নটা আসছে এটি কিন্তু আবার নতুন করে শুক্রবারে একটি ফেসবুক পোস্ট, আক্তার হোসেনের একটি ফেসবুক পোস্ট থেকেই কিন্তু এটার সূচনা নেয়। তারপরে কিন্তু তাদের যুগ্ম আহ্বায়ক সেও কিন্তু একটা পাল্টা ফেসবুক পোস্ট করেন। তাতে কিন্তু আরও বিষয়টি মানুষের কাছে ওপেন হয়ে যায় যে আসলে তাদের মধ্যেই এখনও কোনো কিছু ঠিক হয়নি। এই বিষয়গুলো নিয়ে কিন্তু জল দিন দিন ঘোলা হচ্ছে, কিন্তু কবে আসলে রাজনৈতিক দল আসছে এখন পর্যন্ত আমরাও জানতাম না, কিন্তু কিছুক্ষণ আগেও কিছুটা ক্লিয়ার হয়েছে। এমনকি রাজনৈতিক যে তাদের যে মুখপাত্র নাগরিক কমিটির সামান্তা শারমিন, তার সাথে কথা বলে কিন্তু অনেকটাই আমরা ক্লিয়ার হয়েছি যে খুব দ্রুত, যেমন 28 তারিখেতে সে কিন্তু বলছিল, আবঝা করেই বলছিল মূলত যে আমার সাথে গল্প করার ছলে যে 28 তারিখের দিকেই মূলত তাদের এই নতুন এই রাজনৈতিক দল আসতে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। 2 দিন থেকে কিন্তু গুঞ্জন চলছে যে দলে কারা থাকবে কারা আসছে এই বিষয়টি নিয়ে। এমনকি আমরা কালকে দেখেছিলাম বিভিন্ন গণমাধ্যম। আমি এই জায়গাটায় নূপুর মাহমুদ আপনার কাছে একটু জানতে চাই যে মুখপাত্রের কথা বলেছেন, তিনি বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়া যেন সেখানটায় থাকে সেই চেষ্টা তারা করছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ার কোনো দৃশ্যকে আপনি দেখেছেন? কোনো ভোটাভুটি হয়েছে এই নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে? নেতৃত্ব নির্বাচন নিয়ে যে বিষয়টি একটু ঘোলাটে দেখতে পাচ্ছি, ওই যে একটু আগেই বললাম আপনাকে ফেসবুক পেজে যে স্ট্যাটাস এটি নিয়েই কিন্তু অনেকের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে বা তারা তাদের মতো করে এই বিষয়টি নিচ্ছে। আমি এমনটি প্রশ্ন করেছিলাম যে তাদের যে কমিটি নতুন যে রাজনৈতিক দল আসছে তাতে সিনিয়র সিটিজেন থাকছে কিনা। তো সে কিন্তু আমাকে জানালো যে হ্যাঁ, যে কেউ আমাদের এই রাজনৈতিক দলে কিন্তু অংশ নিতে পারেন বা আসতে পারেন, তবে যদি সরকার পক্ষ থেকে কেউ
আসতে চান, কোনো উপদেষ্টাও আসতে চান, তাহলে অবশ্যই তাকে পদত্যাগ করে আসতে হবে। তো সেখান থেকে আমি নাহিদ ইসলামের কথাটি জানতে চেয়েছিলাম তথ্য উপদেষ্টার, সে কিন্তু আমাকে জানালো যে হ্যাঁ নাহিদ ইসলাম এর আগে থেকে গুঞ্জন ছিল যেহেতু সে আসছে, কিন্তু তাছাড়া যে সদস্য সচিব বা যা আরও যেগুলো আছে সেগুলো আসলে কারা আসছে এটি কিন্তু তিনি আমাকে স্পষ্টভাবে বলে দেননি। তবে যে বিষয়টি বারবার আসছে যে আসলে কারা আসছে এটি কিন্তু এখনও তারাও জানে না। এমনকি আমি জানতে চেয়েছিলাম যে তাদের যে রাজনৈতিক দল সেখানে হচ্ছে যে কি প্রতীক আসছে কিনা বা হচ্ছে যে কী নাম দেওয়া হবে সেটিও জানতে চেয়েছিলাম, কিন্তু তারা বলছেন যে নামের যে বিষয়টি এখনও তারা ঠিক করেনি, আর এটি এখনও অনেকটাই প্রসেসিং অবস্থায় আছে, এখনও তারা জানাতে পারবে না এমনটি কিন্তু জানিয়েছেন। বিভিন্ন বিষয়ই নিয়েই তার সাথে আমার আলাপ আলোচনা হয়েছে যে নতুন করে যারা আসছেন তারা আসলে কারা কারা আসবেন, যুক্ত হচ্ছেন কারা, সে বিষয়গুলোও কিন্তু সেভাবেই আমাকে সময় তো খুব কম, আর মাত্র 3 দিন, 28 তারিখে ঘোষণা হলে আমরা মোটামুটি দেখতে পাবো কারা নেতৃত্বে আসছে কারা আসছে না। বিষয় জানিয়ে রাখি, আজকে 7টার দিকে কিন্তু নাগরিক কমিটির তাদের একটি বৈঠক আছে, বৈঠক শেষে কিন্তু গণমাধ্যম কর্মীদের জানানো হবে, ব্রিফিং এর মাধ্যমে মোটামুটি 7টার পরে হয়তো কিছুটা আভাস পাওয়া যাবে। নূপুর মাহমুদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। নূপুর মাহমুদের পর যাব পরের খবরে। ভয়াবহ আগুনে পুড়ছে রাঙামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি, যার নৈসর্গিক রূপ দেখে চোখ ফেরানো দায় ছিল, সেই জায়গায় যেন আজ শ্মশানঘাট। আগুনে ভস্মীভূত হয়েছে অন্তত 70টি বসতঘর এবং রিসোর্ট কটেজ। দুপুরে 1টার দিকে আগুন লাগার পর দ্রুত ছড়াতে থাকে। শুষ্ক আবহাওয়া আর পানির অভাবে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে চারদিকে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভানো যায়নি। নিসর্গে আগুনের বিভীষিকা, পুড়ে অঙ্গার রাঙামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি। সোমবার দুপুর 1টার দিকে প্রথমে ইকো ভ্যালি রিসোর্টে আগুন লাগে। রুক্ষ পরিবেশে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়াতে থাকে আশেপাশের বসতঘর ও রিসোর্ট কটেজে। এ সময় কয়েকশো পর্যটক আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে যান। এলাকাবাসী এবং রিসোর্ট কটেজের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন, তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরা। কিন্তু দীঘিনালা থেকে পাহাড়ি পথের বাধা পেরিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান অন্তত 3.5 ঘন্টা পর। এরপর আশেপাশের উপজেলা থেকে একে একে যোগ দেয় 11টি ইউনিট। পাহাড়ে পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। 4 ঘন্টা পর বিকেল 5টার দিকে নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে পুড়ে যায় মন্টানা, অবকাশ, ইকো ভ্যালি, তরুছায়া, মেঘঘর সহ অন্তত 70টি রিসোর্ট, কটেজ ও বসতঘর। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।